তো সেন্ট্রাল ডগমা বুঝতে গেলে প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো জিন। অ্যাকচুয়ালি গ্রিগর জোহান মেন্ডেল বলেছিলেন যে কোনো একটি ক্যারেক্টার সবসময় দুটি ফ্যাক্টর দ্বারা কন্ট্রোল হয়, এবং পরবর্তীকালে বিজ্ঞানী জোহানসেন এই দুটি ফ্যাক্টরের বা এই ফ্যাক্টরগুলির তিনি নাম দিয়েছিলেন জিন। কিন্তু জিন কি? হোয়াট ইজ জিন? তো জিন সম্বন্ধে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকম কনসেপ্ট দিয়েছিলেন। তো প্রথম যে কনসেপ্ট যেটা বলবো সেটা হলো বিডল এবং টটাম। দেন বিডল আর টটাম কি বললেন? ফার্স্ট বিডল এন্ড টটাম। বিডল এবং টটাম এটাই বললেন যে জিন হলো ডিএনএ এর একটা সেগমেন্ট, ডিএনএ এর একটা পোর্শন যেটা এনজাইমস তৈরি করে, তাকেই আমরা বলবো জিন। দেন the gene is actually a segment of DNA. Then if it is DNA, তাহলে জিন হলো ডিএনএ এর একটা অংশ, ডিএনএ এর একটা পোর্শন যেখান থেকে এনজাইম তৈরি হয়। ধরা যাক এটি জিন 1, তাহলে এখান থেকে একটি এনজাইম তৈরি হবে। ধরা যাক ডিএনএ এর এই অংশ হলো জিন 2 আমরা ধরলাম, সুতরাং এখান থেকে এনজাইম তৈরি হবে। তো দিস ইজ কল্ড ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস। তাহলে বেডল এবং টটামের মতে জিন হলো ডিএনএ এর একটা অংশ যেখান থেকে নির্দিষ্ট এনজাইম তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে জিনের এই কনসেপ্ট পরিবর্তিত হলো এবং বিজ্ঞানী ইনগ্রাম বললেন যে জিন হলো ডিএনএ এর একটা অংশ যেখান থেকে পলিপেপটাইড চেইন তৈরি হয়। অ্যাকর্ডিং টু ইনগ্রাম যেটা বললেন যে তিনি বললেন ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস। সুতরাং জিন হলো ডিএনএ এর একটা পোর্শন, যে পোর্শন থেকে পলিপেপটাইড চেইন তৈরি হয়। সো জিন ডিএনএ এর একটা পোর্শন যেখান থেকে পলিপেপটাইড চেইন তৈরি হয়, তাকেই আমরা বলবো জিন, এবং একে বলা হয় ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস, রাইট? এবং আমরা জানি যে মানুষের দেহকোষে অন্তত 30,000 জিন আছে। তাহলে বিভিন্ন জিনের মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস অ্যামং দিস জিনস? অ্যাকচুয়ালি ডিএনএ এর মধ্যে নাইট্রোজেনাস বেসের সিকোয়েন্স আছে। অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্সেস এই পলিপেপটাইড চেইন তৈরি হয়, এবং আমরা জানি যে আমাদের দেহকোষে 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং এই 20টা অ্যামাইনো অ্যাসিড ডিফারেন্ট ওয়েতে সজ্জিত হয়। ওকে, তাহলে যদি কোনো একটি পার্টিকুলার প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সজ্জা একরকম হবে, অন্য টাইপের প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সজ্জা ডিফারেন্ট টাইপের হবে। ওকে, সুতরাং এই অ্যামাইনো অ্যাসিডের সজ্জা বা অ্যারেঞ্জমেন্টকেই ঠিক করে দেয় একটি স্পেসিফিক জিন। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো না? তো আমি আরেকটু বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ধরা যাক একটি জিন, সাপোজ দিস ইজ জিন 1 বা ডিএনএ এর একটা অংশ যাকে আমরা বলবো জিন 1। তো জিন 1 আমরা জানি যে 20টা অ্যামাইনো অ্যাসিড আমাদের থাকে, অ্যাকচুয়ালি 20টা অ্যামাইনো অ্যাসিড। সুতরাং জিন 1 ধরা যাক একটি প্রোটিন তৈরি করেছে, সুতরাং প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড গুলি পেপটাইড বন্ধনের সাহায্যে যুক্ত হয়। তো প্রথম যে অ্যামাইনো অ্যাসিড এটি হলো মিথিওনিন। সমস্ত প্রোটিনেই প্রধানত ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড হবে মিথিওনিন। ওকে, তাহলে দিস ইজ সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড 2। ধরা যাক এটি হলো অ্যামাইনো অ্যাসিড 3, দিস ইজ অ্যামাইনো অ্যাসিড 4, দিস ইজ অ্যামাইনো অ্যাসিড 5। আমরা যদি এইভাবে অ্যামাইনো অ্যাসিড আমরা যদি আঁকি, তাহলে এটি হলো একটি পলিপেপটাইড চেইন। সো দিস ইজ এ পলিপেপটাইড চেইন 1। ওকে, তাহলে এটা হলো পলিপেপটাইড 1 যেটা এই জিন থেকে তৈরি হয়, রাইট? কিন্তু এই যে 20টা অ্যামাইনো অ্যাসিড, তো এই অ্যামাইনো অ্যাসিডের আমরা নাম দিচ্ছি A1, A2, A3 এরকম আমরা নাম দিচ্ছি। সুতরাং এই 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থেকে এই জিন 1 কি করে? এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে এইভাবে সজ্জিত করে। আবার যদি জিন 2 হয়, তাহলে কি হবে? প্রথম অ্যামাইনো অ্যাসিড ধরা যাক মিথিওনিন, তাহলে এক্ষেত্রে ধরা যাক অ্যামাইনো অ্যাসিড 3 আছে, এক্ষেত্রে ধরা যাক অ্যামাইনো অ্যাসিড 1, সো অ্যামাইনো অ্যাসিড 4, আবার ধরা যাক অ্যামাইনো অ্যাসিড 6। ওকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোন একটি পার্টিকুলার জিন যে পলিপেপটাইড চেইন তৈরি করে, সেই পলিপেপটাইড চেইনে অ্যামাইনো অ্যাসিডের সজ্জা অন্য জিনের থেকে ডিফারেন্ট হয়। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্সেস ইন বিটুইন দ্য টু জিনস। অ্যাকচুয়ালি জিনের মধ্যে যে নাইট্রোজেনাস বেসের যে অ্যারেঞ্জমেন্ট আছে, সেই নাইট্রোজেনাস বেসের অ্যারেঞ্জমেন্টে কোনো পলিপেপটাইড চেইনে অ্যামাইনো অ্যাসিডের সজ্জাকে ঠিক রাখে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি মানুষের দেহকোষে যদি 30,000 জিন থাকে, তাহলে সেই 30,000 জিন এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে ব্যবহার করে 30,000 রকমের প্রোটিন তৈরি করবে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ জিনস, রাইট? কোন একটা কোষের কাজ প্রধানত সেই কোষে কোন ধরনের জিনের এক্সপ্রেশন হয়েছে তার উপর ডিপেন্ড করে।
যেমন আমাদের চোখে যে রড কোষ এবং কোন কোষ থাকে, এই রড কোষ এবং কোন কোষে ফটো সেন্সিটিভ প্রোটিন রোডপসিন থাকে। সুতরাং রোডপসিন এই প্রোটিন প্রধানত পার্টিকুলার জিন থেকে তৈরি হয়। সুতরাং রড কোষ এবং কোন কোষের ফাংশন রোডপসিন প্রোটিনের উপর ডিপেন্ড করে। আবার এই প্রোটিন কোথা থেকে তৈরি হচ্ছে? জিনের উপর। তাহলে কোন একটা পার্টিকুলার সেল কেমন ধরনের কাজ করবে, দিস উইল বি ডিপেন্ডেন্ট আপন দ্য জিন। ওকে, অর্থাৎ সেই সেলে কোন ধরনের জিনের এক্সপ্রেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে সেই কোষ কিরকম কাজ করবে। দেন দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বিউটি অফ জিনস। তাহলে আমাদের যে কোনো ক্যারেক্টার সবসময় কন্ট্রোল হবে জিন দিয়ে। তাহলে এই জিনের এক্সপ্রেশন কিভাবে হয় সেটাই প্রধানত সেন্ট্রাল ডগমাতে আলোচনা করা হয়। এবং বিজ্ঞানী ক্রিক বললেন যে সেন্ট্রাল ডগমা মানে কি। এক্ষেত্রে আমরা প্রথমেই যে বিষয়টা বলছিলাম যে জিন মানে কিছুই নয়, জিন হলো সিম্পলি ডিএনএ। ডিএনএ থেকে যে পদ্ধতিতে এমআরএনএ তৈরি হয় তাকেই বলা হয় ট্রান্সক্রিপশন। ওকে, সুতরাং যে পদ্ধতিতে এমআরএনএ তৈরি হবে ডিএনএ থেকে তাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন, এবং যে পদ্ধতিতে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে সেন্ট্রাল ডগমার ডিএনএ এর আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, সেটি হলো রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়। রেপ্লিকেশন ইজ এ প্রসেস অফ ডুপ্লিকেশন। রেপ্লিকেশন ইজ এ প্রসেস বাই হুইচ এ ডিএনএ উইল বি ডুপ্লিকেটেড, রাইট? তাহলে ডিএনএ থেকে নতুন যে ডিএনএ তৈরি হয় এই পদ্ধতিকে আমরা বলবো রেপ্লিকেশন। দেন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতিকে একসঙ্গে বলা হয় সেন্ট্রাল ডগমা। ওকে, তাহলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতিকেই আমরা একসঙ্গে কি বলবো? সেন্ট্রাল ডগমা। সুতরাং রেপ্লিকেশনে ডিফারেন্ট টাইপের এনজাইমস কাজ করে এবং ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এক্ষেত্রে জিনের শুরু এবং শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন একটি পার্টিকুলার জিনের শুরু তাকে আমরা বলবো প্রোমোটার এবং কোন জিনের শেষ সেটা হলো টার্মিনেটর। এবং তারপরে যে এমআরএনএ তৈরি হয় এই এমআরএনএ অ্যাকচুয়ালি রাইবোসোমের মধ্যে ট্রান্সলেটেড হয়, তো তার ফলে সুনির্দিষ্ট প্রোটিন তৈরি হয়। এখন কোন জিনের এক্সপ্রেশন মানে কোন জিন থেকে কিভাবে প্রোটিন তৈরি হবে সেই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটু কনসেপ্ট নিতে হবে, কারণ সেন্ট্রাল ডগমা টোটাল পদ্ধতিটা এখন আমি যে কনসেপ্টটা বলতে যাব তার উপর ডিপেন্ড করছে। ধরা যাক কোন একটি পার্টিকুলার ডিএনএ, আমরা জানি যে ডিএনএ দুটি স্ট্র্যান্ড থাকে। তাহলে ডিএনএ কি থাকবে? দুটি স্ট্র্যান্ড। একটি স্ট্র্যান্ড হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম স্ট্র্যান্ড এবং আরেকটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম, দেন 5 প্রাইম থেকে 3 প্রাইম and another strand is 3 প্রাইম থেকে 5 প্রাইম। ওকে, ধরা যাক এক্ষেত্রে আমি যে ডিএনএটা এঁকেছি, তো এই ডিএনএ এর 5 প্রাইম এন্ডে ধরা যাক এক্ষেত্রে বা 3 প্রাইম এন্ড আছে, তো 3 প্রাইম এন্ডে যে বেস সিকোয়েন্স আছে টিএসি প্লাস আরো বেস আছে এবং সবশেষে ধরা যাক আছে এটিটি। ওকে, এবং 5 প্রাইম। তাহলে এক্ষেত্রে কমপ্লিমেন্টারি কি হবে? ডিএনএ এ, টি এর কমপ্লিমেন্টারি এ, জি এইভাবে। ওকে, এখানে টি এ এ এবং এটা হচ্ছে 3 প্রাইম। সুতরাং যে স্ট্র্যান্ডটি কপি হবে অর্থাৎ এক্ষেত্রে এমআরএনএ তৈরি হবে, তাহলে টিএসি থেকে এটা কমপ্লিমেন্টারি হবে 5 প্রাইম ইউ বা এইউজি এ ইউজি, কারণ টি এর কমপ্লিমেন্টারি এ, এর কমপ্লিমেন্টারি ইউ এবং সি এর কমপ্লিমেন্টারি জি, এটা এমআরএনএ তে, এবং এটি হলো ইউ এ এ, দেন দিস ইজ 3 প্রাইম। ওকে, এই যে এমআরএনএ যেটা তৈরি হলো আমরা দেখতে পাচ্ছি যে এমআরএনএ তে এই যে নাইট্রোজেনাস বেস আছে, তো এক্ষেত্রে প্রথম যে তিনটি নাইট্রোজেনাস বেস, এমআরএনএ এই তিনটি নাইট্রোজেনাস বেস প্রধানত একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে, সেজন্যই আমি তিনটি করে নাইট্রোজেনাস বেস এঁকেছি। সুতরাং এইউজি যে অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করবে তাকে আমরা বলবো মিথিওনিন। এক্ষেত্রে আরো তিনটি অ্যামাইনো অ্যাসিড বা আরো তিনটি নাইট্রোজেনাস বেস আরো একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করবে। ধরা যাক এক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড 2 দিলাম, আরো তিনটি নাইট্রোজেনাস বেস আরো একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করবে। ধরা যাক অ্যামাইনো অ্যাসিড 3 দিলাম, কিন্তু ইউএএ কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে না, এটাকে বলা হয় টার্মিনেশন কোডন। সুতরাং এই জায়গায় পলিপেপটাইড চেনের সিনথেসিস থেমে যায়। তাহলে যে পদ্ধতিতে এমআরএনএ তে যে নাইট্রোজেনাস বেস আছে সেই নাইট্রোজেনাস বেসের তিনটি করে নাইট্রোজেনাস বেস একটি করে অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে এবং এই তিনটি নাইট্রোজেনাস বেসকে ব্যবহার করে বিভিন্ন রকমের প্রোটিনের সাহায্যে
সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্ট যুক্ত প্রোটিন তৈরি হয় তাকেই আমরা বলবো ট্রান্সলেশন। ওকে, তাহলে এমআরএনএ থেকে যে পদ্ধতিতে প্রোটিন তৈরি হবে, এমআরএনএ থেকে যে পদ্ধতিতে প্রোটিন তৈরি হবে বা পলিপেপটাইড চেইন তৈরি হবে তাকেই আমরা বলবো ট্রান্সলেশন। তবে সেন্ট্রাল ডগমায় যেটা জানতে হবে সেটা হলো রেপ্লিকেশন। রেপ্লিকেশন পদ্ধতিতে বিভিন্ন রকমের এনজাইমস কাজ করে, যেমন ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, গাইরেজ, টোপোআইসোমারেজ। দেয়ার আর প্রেজেন্টস এর ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস। সুতরাং রেপ্লিকেশনে এই ডিফারেন্ট টাইপের এনজাইমস এর ফাংশন যেমন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে লিডিং এবং ল্যাগিং স্টাইল কিভাবে তৈরি হয়, এই সমস্ত বিষয়গুলো অনেক কিছু বোঝার আছে। সুতরাং রেপ্লিকেশনে এই বিষয়গুলো আছে। নেক্সট যেটা হবে সেটা হলো ট্রান্সক্রিপশন। তো এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, সেটা হলো ইউক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশন প্রধানত নিউক্লিয়াসের মধ্যে সম্পন্ন হয়, কিন্তু প্রোক্যারিওটিক কোষে যেহেতু কোনো রকম নিউক্লিয়াস থাকে না, তাহলে এদের সাইটোজলেই কিন্তু ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পন্ন হয়। তো ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে ডিফারেন্ট টাইপের আরএনএ তৈরি হওয়ার পদ্ধতি। ডিএনএ থেকে যে বিভিন্ন রকমের আরএনএ তৈরি হয় তাকেই বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতি, আরআরএনএ, টিআরএনএ, সমস্ত রকমের আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকেই আমরা বলবো ট্রান্সক্রিপশন। এর মধ্যে থেকে এমআরএনএ এবার সাইটোপ্লাজমে চলে আসে ইন কেস অফ ইউক্যারিওটিক সেল, এবং সাইটোপ্লাজমে রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়, এবং রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়ে যে পদ্ধতিতে প্রোটিন তৈরি করে তাকেই বলা হয় ট্রান্সলেশন। তাহলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতিকেই অ্যাকচুয়ালি বলা হয় সেন্ট্রাল ডগমা। সুতরাং একটি ইউক্যারিওটিক কোষ, ধরা যাক একটা ইউক্যারিওটিক কোষ আমরা ধরলাম, তো এই ইউক্যারিওটিক কোষে কিভাবে প্রোটিন তৈরি হয় আমরা যদি একটা ডায়াগ্রামের সাহায্যে দেখি তাহলে টোটাল বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং ইউক্যারিওটিক কোষে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। সুতরাং ডিএনএ কোনো সুনির্দিষ্ট অংশ থেকে এবার কি হবে, এমআরএনএ তৈরি হবে। তাহলে এই এমআরএনএ কে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের মধ্যে আসতে হবে, কারণ রাইবোজোম থাকে সাইটোপ্লাজমের মধ্যে। ওকে, সুতরাং রাইবোজোম থাকবে কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে। তো এমআরএনএ এবার এই সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে। ওকে, এবং এক্ষেত্রে একটা প্রোটিন সাহায্য করে, তার নাম এক্স প্রোটিন। সুতরাং এক্স প্রোটিন বা এক্স প্রোটিন আমরা বলতে পারি। সো দিস ইজ কল্ড এক্স প্রোটিন, অর্থাৎ যেটা এক্সপোর্ট করবে। এক্স প্রোটিন কি করবে? এমআরএনএ কে রাইবোজোমে নিয়ে আসে, এরপরে এখানে ট্রান্সলেশন পদ্ধতি সম্পন্ন হয়। সুতরাং ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে পদ্ধতি, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে প্রোটিন তৈরি হবে, এবং এই প্রোটিনগুলোই অ্যাকচুয়ালি এই কোষের ফাংশনকে মেনটেন করবে। ওকে, যদি রোডক্সিন প্রোটিন হয়, যদি এটা রড এবং কোন কোষ হতো তাহলে রোডক্সিন প্রোটিন, তাহলে সেই রোডক্সিন প্রোটিন অ্যাকচুয়ালি লাইট গ্রহণ করে তার অ্যাক্টিভিটি প্রদর্শন করতো। ওকে, সুতরাং কোনো একটা পার্টিকুলার কোষ কেমন কাজ করবে সেটা ডিপেন্ড করে তার দেহতে কেমন ধরনের প্রোটিন তৈরি হচ্ছে। সুতরাং এই যে প্রোটিন তৈরি হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি হয়, এবং ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয় সেল সাইকেলের এস দশায়, তো তাকে আমরা বলবো রেপ্লিকেশন। সুতরাং রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতিকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। এই প্রসঙ্গে আরো একটা বিষয় যেটা তোমাদের মধ্যে কনফিউশন হয় সেটা হলো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে এই সেন্ট্রাল ডগমা পদ্ধতি অ্যাকচুয়ালি কিভাবে সম্পন্ন হয়। সুতরাং প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে সেন্ট্রাল ডগমা বা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মেকানিজম কিন্তু ডিফারেন্ট। কিন্তু তোমাদের ক্লাস 12 এর সিলেবাসে অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কোষের সেন্ট্রাল ডগমা তোমাদের বর্ণনা আছে, এবং তোমরা যদি হায়ার ক্লাসে তোমরা যখন যাবে বা বিএসসি এমএসসি তে যখন পড়বে তখন প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই উভয় প্রকার কোষে কিন্তু সেন্ট্রাল ডগমা পড়তে হবে। সুতরাং এক্ষেত্রে তোমাদেরকে মেনলি যেটা পড়তে হবে সেটা হলো প্রোক্যারিওটিক কোষের সেন্ট্রাল ডগমা, অর্থাৎ ইকোলাই কোষে কিভাবে রেপ্লিকেশন হয়, কিভাবে ট্রান্সক্রিপশন হয়, কিভাবে ট্রান্সলেশন হয়, মেনলি তোমাদেরকে এই বিষয়গুলোই পড়তে হবে। এবং খুব সামান্য যে বিষয়টা দেওয়া আছে, একদম বেসিক কনসেপ্ট ইউক্যারিওটিক কোষে কিভাবে রেপ্লিকেশন হয়, এর একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে রাখতে হবে। ওকে, এবার আমরা আরো একটা বিষয় দেখবো, সেটা হলো সেন্ট্রাল ডগমার বর্তমান রূপ, সেন্ট্রাল ডগমার মডিফাইড ফর্ম কি। কোনো ভাইরাস আছে যে সমস্ত ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। সুতরাং যে সমস্ত ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে সেই সমস্ত ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপশন দেখায়। ওকে, অর্থাৎ ডিএনএ থেকে আমরা জানি জেনারেলি এমআরএনএ তৈরি হয়, কিন্তু যে সমস্ত ভাইরাসের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে তাদের ক্ষেত্রে আবার এমআরএনএ থেকেও কিন্তু ডিএনএ তৈরি হতে পারে। ওকে, সুতরাং এই যে ঘটনা এটাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন।
রিভার্স ট্রান্সক্রিপশন। যেমন এইচআইভি ভাইরাসে এই ঘটনা ঘটে। ওকে, সুতরাং এটাই হলো সেন্ট্রাল ডগমার মডিফাইড রূপ বা সেন্ট্রাল ডগমার বর্তমান পরিবর্তিত রূপ। তাহলে আশা করি তোমরা সেন্ট্রাল ডগমা সম্বন্ধে বুঝতে পেরেছো এবং সেন্ট্রাল ডগমা কেন এত বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবং এর পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন। এন্ড ইউ নো রেপ্লিকেশন ইজ এ হিউজ টপিকস। তোমাদের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন থাকে, আশা করি আমি তোমাদের সেই কনফিউশন দূর করতে পারবো। তাহলে পরের ভিডিওতে আমরা আলোচনা করব রেপ্লিকেশনের মেকানিজম, বিশেষত মিসেলসন এবং স্টালের এক্সপেরিমেন্ট নিয়ে আমরা রেপ্লিকেশন শুরু করব। ওকে, তাহলে আশা করি তোমরা মলিকুলার বায়োলজি তোমরা বুঝতে পারছো এবং মলিকুলার বায়োলজির যে সমস্ত জোনস অ্যাকচুয়ালি ইরিটেটিং জোন সেগুলো নিয়েও আমি যেমন আলোচনা করেছি এবং যেগুলো ইন্টারেস্টিং জোন সেগুলো নিয়েও আমি আলোচনা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং মনে রাখবে যে মলিকুলার বায়োলজি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রিজিয়ন্স মলিকুলার বায়োলজিতে কিন্তু বোঝার। সুতরাং এই বিষয়গুলো সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে, প্রত্যেকটা টপিক সম্বন্ধে তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে তুমি কখনোই মলিকুলার বায়োলজিকে গ্রিপের মধ্যে আনতে পারবে না। ওকে, তাহলে এর আগে আমি মলিকুলার বায়োলজির যে ফেজ শেষ করেছি, মোট 9টি লেকচার ভিডিও ছিল। তো এক্ষেত্রে আবার 10 নম্বর লেকচার ভিডিও সেন্ট্রাল ডগমা দিয়ে শুরু করলাম। ওকে, সুতরাং রেপ্লিকেশন শুরু হবে 11 নম্বর লেকচার ভিডিও দিয়ে। সো থ্যাংক ইউ এন্ড দ্যাটস ইট।